শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ। এই গল্পটা পড়লে মনে হয় এটা শুধু একটা গল্প না, বরং আমাদের সমাজেরই একটা আয়না। আজকে আমরা এই অসাধারণ গল্পটার গভীরে যাব আর বোঝার চেষ্টা করব একটা সাধারণ শেষ ইচ্ছের দাম ঠিক কতটা হতে পারে। তো চলুন একদম গল্পের একেবারে মূল যে প্রশ্নটা সেটা দিয়েই শুরু করা যাক। ভাবুন তো একবার, একটা শেষ ইচ্ছার দাম ঠিক কত হতে পারে? আচ্ছা, গল্পটা ঠিকঠাক বুঝতে হলে তো আগের চরিত্রগুলোকে চিনতে হবে, তাই না? তো চলুন প্রথমে আলাপ করা যাক অভাগীর স্বর্গের একেবারে প্রধান দুটো চরিত্রের সাথে, অভাগী আর তার ছেলে কাঙালি, সমাজের একদম নিচু তলার দুটো মানুষ। এই গল্পটা নেয়া হয়েছে শরৎ সাহিত্য সমগ্রর প্রথম খণ্ড থেকে, আর শুরু থেকেই লেখক আমাদের নিয়ে যান এক কঠিন বাস্তবতার মুখোমুখি করতে, যেখানে আমরা দেখতে পাই অভাগীকে, একজন খুব গরিব তথাকথিত নিচু জাতের মা, আর তার একমাত্র সহায় তার ছেলে কাঙালিকে। তো এবার আসা যাক গল্পের সেই অংশে যেটা আসলে পুরো ঘটনাকে একটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। মানে যে ঘটনাটা অভাগীর ওই সাদামাটা জীবনে এমন একটা ইচ্ছের জন্ম দেয় যা পূরণ করা ছিল প্রায় অসম্ভব। কি সেই ঘটনা? এক স্বর্গের শবযাত্রা। গল্পের মোড়টা ঘুরে ঠিক তখনই, যখন মুখুর্জি বাড়ির এক ধনী উঁচু জাতের গিন্নির বিশাল এক শবযাত্রা বের হয়। অভাগী যখন ওই শবযাত্রাটা দেখে, ওর কাছে ওটাকে আর সাধারণ কোনো শেষযাত্রা বলে মনেই হয় না। ওর মনে হয়, আরে এ তো স্বর্গে যাওয়ার একেবারে রাজকীয় এক আয়োজন। আর এখানেই, মানে এই জায়গাতেই আমরা গল্পের আসল পার্থক্যটা দেখতে পাই। ভাবুন, একদিকে মুখুর্জে বাড়ির সেই স্বর্গযাত্রা, কি নেই তাতে, চন্দন ঘি ধূপের গন্ধে মম করছে চারপাশ। আর ঠিক তার উল্টো দিকে অভাগীর ছোট্ট একটা স্বপ্ন, মৃত্যুর পরে আর কিছু না, শুধু সামান্য একটু সম্মান পাওয়ার ইচ্ছে। মজার ব্যাপার হলো, ওই অত জাঁকজমক দেখে কিন্তু অভাগীর মনে কোনো হিংসা জন্মায়নি। বরং কি হলো জানেন, ওর নিজের মৃত্যু নিয়ে একটা খুব সাধারণ কিন্তু ভীষণ মানবিক একটা স্বপ্ন জেগে উঠল। ওর দুঃখী জীবনের একটাই শেষ ইচ্ছে। ওর বিশ্বাসটা ছিল খুব সরল। ও ভাবত, স্বর্গে যেতে রথ বা রাজকীয় আয়োজন লাগে না। ওর জন্য শুধু দুটো জিনিসই যথেষ্ট। এক, মৃত্যুর সময় যেন ওর স্বামীর পায়ের ধুলো কপালে জোটে, আর দুই, ওর ছেলে কাঙালি যেন ওর মুখাগ্নি করে। ব্যাস, এইটুকুই। কিন্তু স্বপ্ন দেখা যত সহজ, পূরণ করাটা ততটা নয়। অভাগীর জীবন যখন প্রায় শেষের পথে, ওর ওই ছোট্ট সাধারণ স্বপ্নটাও এসে ধাক্কা খেল এক কঠিন বাস্তবতার দেওয়ালে। আর সেই দেওয়ালটা ছিল নির্মম সামাজিক প্রথার। ওর স্বপ্নের থেকেও অনেক অনেক উঁচু। তো অভাগী মারা যাওয়ার পর মায়ের শেষ ইচ্ছেটা পূরণ করার পুরো দায়িত্বটা এসে পড়ল ছেলে কাঙালির উপর। ও কিন্তু হাল ছাড়েনি। অনেক খুঁজে পেতে অনেক কষ্ট করে বাবাকে ধরে আনল। মায়ের কপালে স্বামীর পায়ের ধুলোও পড়ল। কিন্তু আসল কাজটাই যে বাকি, সৎকারের জন্য কাঠ। সামান্য একটু কাঠ জোগাড় করাটাই ওর জন্য একেবারে অসম্ভব হয়ে দাঁড়াল। আসলে কাঙালির এই হেরে যাওয়াটা শুধু ওর একার ব্যর্থতা ছিল না, এটা ছিল পুরো সিস্টেমটার ব্যর্থতা। মানে ওই যে শোষণকারী জমিদারি ব্যবস্থা, সমাজের উঁচু নিচু ভেদাভেদ, সব কিছু মিলে ওকে একটার পর একটা ধাক্কা দিয়েছে। প্রতিটা দরজায় গিয়ে ও খালি শুলেছে না। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? অভাগীর স্বর্গ কিন্তু শুধু একটা দুঃখের গল্প নয়, একদমই না। এটা আসলে তখনকার সমাজের বিরুদ্ধে, ওই ব্যবস্থার বিরুদ্ধে লেখকের একটা জোরালো প্রতিবাদ। আর গল্পের আসল শক্তিটা, ওই মানবিক আবেদনটা ঠিক এখানে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি দারুণভাবে দেখিয়েছেন দেখুন। ওই অমানবিক জাতিভেদ প্রথা আর শোষক জমিদারি ব্যবস্থা, এই দুটো জিনিস একসাথে মিলেমিশে কিভাবে একটা গোটা সমাজকে পঙ্গু করে দিয়েছিল। এমন একটা সমাজ যেখানে জন্মানোর কারণেই একজন মানুষের সাধারণ সম্মানটুকু, সাধারণ অধিকারটুকুও কেড়ে নেওয়া হতো। শেষমেশ গল্পটা আমাদের একটা খুব বড় শিক্ষা দিয়ে যায়, আর সেটা হলো সব কিছুর ওপরে মানুষ। সমস্ত জাত ধর্ম শ্রেণী, এই সব বিভেদের অনেক ওপরে হল মানবিকতা, আর সেটাই আসল ধর্ম। গল্পটা তো এখানে শেষ হয়ে যায়,
কিন্তু একটা প্রশ্ন ঠিকই থেকে যায়, তাই না? আচ্ছা, সমাজে তৈরি করা ওই বিভেদের দেওয়ালগুলো কি আজও নেই? আজও কি আমরা ওইসব জাত, ধর্ম, শ্রেণীর ঊর্ধ্বে উঠে একে অপরের ভেতরের আসল মানুষটাকে চিনতে পারি? হয়তো এই প্রশ্নগুলোর মধ্যেই অভাগীর স্বর্গের আসল সার্থকতা লুকিয়ে আছে আজও।